মৃত্যুটা দেখতে খুব সাধারণ ছিল। ঢাকার মোহাম্মদপুরের একটা পুরনো তিনতলা বাসার দ্বিতীয় তলায় হার্ট অ্যাটাক। ডাক্তারের ভাষায় ইনস্ট্যান্ট কার্ডিয়াক ফেলিওর, পুলিশের ভাষায় স্বাভাবিক মৃত্যু। কিন্তু আমি জানতাম এটা স্বাভাবিক না, কারণ মৃত্যুর সময় লোকটার দুই হাত টেবিলের উপর ছিল, আর হাতের মাঝখানে ছিল একটা বোর্ড গেম। বোর্ড গেমটা আমার পরিচিত না, তবু অদ্ভুতভাবে মনে হচ্ছিল আমি এটা আগে দেখেছি। স্বপ্নে না বাস্তবে বুঝতে পারছিলাম না। বোর্ডটা কালো কাঠের, ঘরের আলোতে কাঠের ভেতর লালচে দাগ দেখা যাচ্ছিল, যেন বহু বছর আগে রক্ত পরে শুকিয়ে গেছে। মাঝখানে বড় করে লেখা লাইফ, ডেথ, ইংরেজি অক্ষর, কিন্তু হাত বোলালে ঠান্ডা লাগছিল, ঠিক বরফ ছোঁয়ার মতো। মৃত্যু লোকটার নাম ছিল মাহফুজ আলম, বয়স ৪৫, পেশায় গণিতের শিক্ষক। পাশের লোকেরা বলেছে ভদ্র মানুষ, একা থাকতেন, কোনো শত্রু নেই। তাহলে সে কেন মৃত্যুর মুহূর্তে একটা বোর্ড গেম খেলছিল? আমি পুলিশ না, গোয়েন্দাও না। আমি আরিফ রহমান, পেশায় অনুবাদক, নেশায় অকারণ বিষয়ে নাক গলানো। মাহফুজ আলম আমার প্রতিবেশী ছিলেন। খুব বেশি কথা হতো না, মাঝে মাঝে ছাদে দেখা হলে মাথা নেড়ে হাসতেন। একদিন হঠাৎ বলেছিলেন, আপনি কি খেলতে ভালোবাসেন? আমি ভেবেছিলাম ক্যারাম বা দাবা। বলেছিলাম, সময় পাই না। উনি হেসেছিলেন। সেই হাসিটা আজও মনে আছে, অদ্ভুত রকমের ক্লান্ত হাসি। এই খেলায় সময় লাগে না, শুধু জীবন লাগে। আমি তখন কথাটা জোক হিসেবেই নিয়েছিলাম, ভুল করেছিলাম। পুলিশ চলে যাওয়ার পর ঘরটা অদ্ভুত রকম শান্ত হয়ে গেল। মৃত্যুর পরের শান্তি না, বরং কোনো কিছুর অপেক্ষা। বোর্ড গেমটা পুলিশ নিয়ে যায়নি, সম্ভবত গুরুত্ব দেয়নি। আমি টেবিলের কাছে গেলাম। বোর্ডের চারপাশে ছোট ছোট ঘর, সাপ লুডুর মতো, কিন্তু এখানে সাপ নেই, লুডুও নেই। কিছু ঘরে লেখা বার্থ, চয়েস, স্যাক্রিফাইস, ওয়েট, ডেথ। মাঝখানে একটা গর্ত, গর্তের ভেতর অন্ধকার, আলো ফেললেও তলা দেখা যায় না। বোর্ডের পাশে ছিল একটা ছোট্ট নোটবুক। আমি জানি মৃত মানুষের জিনিস না ঘাটা উচিত, কিন্তু কৌতূহল আমার সব নৈতিকতা হার মানায়। নোটবুকের প্রথম পাতায় লেখা, খেলা শুরু হয় যখন তুমি ভাবো এটা খেলা না। নিচে তারিখ, মাহফুজ আলমের মৃত্যুর ৭ দিন আগে। নোটবুক পড়তে পড়তে আমার মাথা ভারী হয়ে এলো। ও লিখেছে, প্রথম দিন সে বোর্ডটা পায় বাসার দরজার সামনে, কোনো চিরকুট নেই। দ্বিতীয় দিন বোর্ড আপনা আপনি ঘরের ভেতরে। তৃতীয় দিন প্রথম চাল। ও লিখেছে, আমি পাশা ছুঁইনি, পাশা নিজে গড়িয়েছে। প্রথম চালেই সে পড়ে চয়েস ঘরে। তারপর একটা কণ্ঠস্বর, কানে না, মাথার ভেতরে, একজনকে বাঁচাও, একজনকে হারাও। সে ভেবেছিল এটা হ্যালুসিনেশন, কিন্তু পরের দিন খবর পেল তার এক ছাত্র দুর্ঘটনায় বেঁচে গেছে, আর আরেক ছাত্র আত্মহত্যা করেছে। নোটবুকের পাতায় হাত কাঁপছিল, আমার না, তার। আমি নোটবুক বন্ধ করতেই একটা শব্দ পেলাম, টক। বোর্ডের উপর পাশাটা নিজে নিজে করাচ্ছে। আমি পেছনে তাকালাম, ঘরে কেউ নেই, দরজা বন্ধ, জানালা বন্ধ। পাশাটা থেমে গেল, সংখ্যা উঠেছে ১। বোর্ডের একদম প্রথম ঘরে লেখা বার্থ। হঠাৎ আমার ফোন বেজে উঠল, অচেনা নম্বর। রিসিভ করতেই শান্ত গলা, স্বাগতম, খেলোয়াড় নম্বর ৭। আমি কথা বলতে পারলাম না। গলা আবার বলল, খেলা তুমি শুরু করনি, কিন্তু এখন থেকে থামাতে পারবে না। কল কেটে গেল। বোর্ডের মাঝের গর্ত থেকে ঠান্ডা হাওয়া বের হতে লাগল, আর আমি বুঝে গেলাম এটা কোনো বোর্ড গেম না, এটা জীবন আর মৃত্যুর হিসাবের খাতা। আর মাহফুজ আলম, সে খেলায় হেরেছে। ফোন কলটা কেটে যাওয়ার পর ঘরটা আরও ছোট মনে হচ্ছিল, যেন দেয়ালগুলো একটু একটু করে এগিয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল শ্বাস নেওয়াটাই ভুল সিদ্ধান্ত।
বোর্ড গেমটার দিকে তাকাতে সাহস হচ্ছিল না, কিন্তু না তাকিয়েও বুঝতে পারছিলাম ওটা আমাকে দেখছে। মানুষ যেমন দেখে তেমন না, হিসেবের খাতা যেমন দেখে ঠিক তেমন। আমি চেয়ারে বসলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, আরিফ, তুমি ক্লান্ত, ভয় পেয়েছ, এইসব মানসিক চাপ থেকে হচ্ছে। ঠিক তখনই পাশাটা আবার নড়ল। আমি এবার পরিষ্কার দেখলাম কেউ ছুঁয়েও দেখেনি। পাশা গড়িয়ে থামল। সংখ্যা 4। বোর্ডে 4 নম্বর ঘরে লেখা ওয়েট। বোর্ডের গর্ত থেকে আবার সেই কণ্ঠস্বর, শান্ত, ভদ্র, নিষ্ঠুরভাবে ভদ্র, অপেক্ষা করো। আমি হাসলাম, অকারণ হাসি। কিসের জন্য? নিজেকেই বললাম। কণ্ঠস্বর উত্তর দিল না, কিন্তু আমার ফোন আবার বেজে উঠল। এইবার নম্বরটা পরিচিত, নীলা, কলেজের বন্ধু, এখন একটা অনলাইন নিউজ পোর্টালে কাজ করে। আমি রিসিভ করতেই ও বলল, তুই কি মাহফুজ আলমের বাসায়? আমি থমকে গেলাম। তুই জানলি কিভাবে? কারণ তুই একা না। আমি উঠে দাঁড়ালাম। মানে? ও গলা নামিয়ে বলল, আরিফ, আজ সকালে আরেকটা মৃত্যু হয়েছে, একই রকম। আমার বুকটা ধক করে উঠল। কোথায়? ধানমন্ডি। একজন অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার। মৃত্যুর সময় টেবিলে একটা বোর্ড গেম ছিল। আমার মাথা ঘুরতে লাগল। নাম? শাহেদ হোসেন। আমি চুপ। ও আবার বলল, তুই কি ওই গেমটা দেখেছিস? আমি বোর্ডের দিকে তাকালাম। ওই কালো কাঠ, রক্তের দাগ, লাইফ, ডেথ। দেখেছি। নীলা নিঃশ্বাস ফেলল। তাহলে শোন, তুই তৃতীয় না, তুই সপ্তম। আমি বসে পড়লাম। সপ্তম মানে? নীলা বলল, এই ধরনের মৃত্যু গত 3 মাসে 7টা, সবকটা আলাদা আলাদা জায়গায়, কিন্তু একটা জিনিস কমন, বোর্ড গেম। হ্যাঁ, আর একটা নোটবুক। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সবাই কি হার্ট অ্যাটাক? না, কেউ আত্মহত্যা, কেউ দুর্ঘটনা, কেউ ঘুমের মধ্যে মারা গেছে, কিন্তু সবকটার আগে খেলা হয়েছে। আমি গিললাম, পুলিশ? পুলিশ এটাকে কাকতালীয় ভাবছে, কিন্তু আমার মনে হচ্ছে না। আমি হেসে ফেললাম, আমারও না। নীলা বলল, তুই বোর্ডে কি কি লেখা দেখেছিস? আমি এক একে বললাম, বার্থ, চয়েস, স্যাক্রিফাইস, ওয়েট, ডেথ। ও চুপ করে শুনল, তারপর বলল, সব বোর্ডে একই লেখা। আমি চোখ বন্ধ করলাম। নীলা, ওরা সবাই কি খেলেছিল? হ্যাঁ। আর কেউ কি জিতেছে? কিছুক্ষণ চুপ। তারপরও খুব আস্তে বলল, একজন। আমি চোখ খুললাম। কে? একজন মহিলা, নাম রাইসা খান। 3 মাস আগে খেলা শুরু হয়েছিল, সে এখনও বেঁচে আছে। ঠিক তখন বোর্ডের গর্ত থেকে আবার শব্দ, অপেক্ষা শেষ। পাশা নিজে নিজে গড়ালো। সংখ্যা 6। 6 নম্বর ঘরে লেখা চয়েস। আমি দাঁড়িয়ে পড়লাম। নীলা, আমার কিছু একটা করতে হবে। কি? বোর্ড থেকে কণ্ঠস্বর, 2টি নাম বলো। আমার মুখ শুকিয়ে গেল। কি নাম? একজন থাকবে, একজন যাবে। নীলা ফোনের ওপাশে চিৎকার করল, আরিফ, তুই কি কথা বলছিস? কি হচ্ছে? আমি ফিসফিস করে বললাম, নীলা, যদি কল কেটে যায় আমাকে খুঁজিস। কি বলছিস? বোর্ডের অক্ষরগুলো লাল হয়ে উঠল, সময় শেষ। আমি চোখ বন্ধ করলাম। 2টি নাম ভেসে উঠল মাথায়, একটা আমার নিজের, আরেকটা মাহফুজ আলম। আমি নাম দুটো বললাম, ঘরটা কেঁপে উঠল। বোর্ডের গর্ত থেকে হাওয়া বেরিয়ে এলো। কণ্ঠস্বর বলল, নিজেকে বেছে নেওয়া হয়েছে। ফোন লাইনে নীলা চুপ। তারপরও আস্তে বলল, আরিফ, নিউজ ব্রেকিং এসেছে। কি? মাহফুজ আলমের মৃত্যু সনদ আপডেট হয়েছে। আমার হাত কাঁপছিল। মানে? সে আসলে 7 দিন আগেই মারা গিয়েছিল। আমি বোর্ডের দিকে তাকালাম। বোর্ডে নতুন লেখা উঠছে, রাউন্ড 1 কমপ্লিট। আর আমি বুঝে গেলাম, আমি কাউকে বাঁচাইনি, আমি শুধু খেলায় ঢুকে পড়েছি। রাতটা আমি মাহফুজ আলমের বাসায় কাটাতে পারিনি। বোর্ডটা কাপড়ে মুড়ে ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে এসেছিলাম। জানি না কেন, মনে হচ্ছিল ওটা ফেলে গেলে খেলা আমাকে ছেড়ে দেবে না।
বরং উল্টো। বাসায় এসে বোর্ডটা টেবিলের উপর রাখলাম, লাইট জ্বালিয়ে, দরজা জানালা বন্ধ করে সব স্বাভাবিক দেখাতে চেষ্টা করলাম। বোর্ডটা কিন্তু স্বাভাবিক ছিল না। ওর ওপর নতুন করে একটা দাগ ফুটে উঠেছে, চক্রের মতো, ঠিক যেন দাবার বোর্ডের কেন্দ্রবিন্দু। তার মাঝখানে ছোট করে লেখা রাউন্ড 2। আমি চেয়ারে বসলাম। হুমায়ুন আহমেদের একটা কথা মনে পড়ল, ভয় আসলে তখনই আসে যখন তুমি বুঝতে পারো তুমি একা না। আমি একা ছিলাম না। নীলা রাত 2টোর দিকে এলো। ওর চোখে ঘুম নেই, হাতে ল্যাপটপ, কাঁধে ব্যাগ। বোর্ডটা দেখাতে পারবি? আমি মাথা নাড়লাম। ও ধীরে ধীরে কাছে গেল, হাত বাড়িয়েই থেমে গেল। ঠান্ডা, আমি জানি। নীলা বোর্ডের লেখা তুড়হ, তারপর বলল, আরিফ, এটা কোনো সাধারণ হরার গেম না। আমারও তাই মনে হচ্ছে। এটা একটা স্ট্রাকচার্ড সিস্টেম, রাউন্ড, চয়েস, কনসিকোয়েন্স। আমি তাকিয়ে রইলাম। মানে মানে কেউ এটা বানিয়েছে, খুব হিসেব করে। বোর্ডের পাশের নোটবুকটা ওর হাতে দিলাম। নীলা পড়তে পড়তে চুপ হয়ে গেল। এরা সবাই একা ছিল, ও বলল, সবাই মানসিকভাবে দুর্বল অবস্থায়। আমি বললাম, আর আমি? নীলা তাকালো। তুই সবসময় মাঝামাঝি থাকিস আরিফ, পুরো ভালো না, পুরো খারাপ না। এই গেমটা মাঝামাঝিদের পছন্দ করে। ভোরের দিকে বোর্ডটা নিজে নিজে নড়ল। নীলা চমকে উঠল, পাশা গড়ালো। সংখ্যা 3। 3 নম্বর ঘরে লেখা স্যাক্রিফাইস। বোর্ডের গর্ত থেকে কণ্ঠস্বর, একটা জিনিস ছাড়ো। নীলা বলল, কি জিনিস? আমি জিজ্ঞেস করলাম, কি জিনিস? কণ্ঠস্বর উত্তর দিল, যেটা তোমাকে মানুষ বানায়। ঘরটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি মাথার ভেতর খুঁজতে লাগলাম, ভালোবাসা, ভয়, স্মৃতি। হঠাৎ আমার মায়ের মুখ ভেসে উঠল। আমার মা 5 বছর আগে মারা গেছেন, কিন্তু আমি এখনও রাতে ঘুমানোর আগে তার কথা ভাবি। আমি ফিসফিস করে বললাম, না। বোর্ড থেমে গেল। কণ্ঠস্বর এবার আর শান্ত না, নিয়ম ভাঙছ। পাশাটা নিজে নিজে টেবিল থেকে পড়ে গেল। নীলা চিৎকার করল, আরিফ! ঠিক তখনই নীলার ফোন বেজে উঠল। সে ধরল। ওর মুখের রং বদলে গেল। কি হয়েছে? আমি বললাম। নীলা ফিসফিস করে বলল, রাইসা খান, সে মারা গেছে। আমি উঠে দাঁড়ালাম। অসম্ভব, তুই তো বলেছিলি সে জিতেছে। সে নিয়ম ভাঙতে চেয়েছিল। আমার মাথা ঝিমঝিম করছিল। কিভাবে? নীলা বলল, সে স্যাক্রিফাইস ঘরে কিছু দিতে অস্বীকার করেছিল, ঠিক তোর মতো। বোর্ডের ওপর লাল অক্ষরে লেখা ফুটে উঠল, পেনাল্টি অ্যাপ্লাইড। আমি বুঝে গেলাম, এই গেমে নিয়ম মানা মানে ভালো থাকা না, নিয়ম মানা মানে বেঁচে থাকা। নীলা ধীরে ধীরে বলল, আরিফ, এই গেমটা মানুষের নৈতিকতা পরীক্ষা করে না। আমি তাকালাম। তাহলে? এটা দেখে তুই কতটা আটকে আছিস। আমি চুপ। বোর্ডে নতুন ঘর খুলে গেল, আগে ছিল না। লেখা রিম্যাচ। কণ্ঠস্বর বলল, এবার পালা তোমার নয়। ঘরের আলো নিভে গেল। অন্ধকারে শুধু বোর্ডটা জ্বলছিল। আর আমি বুঝলাম, এই খেলায় সবাই খেলোয়াড় নয়, কেউ কেউ ঘুঁটি। আলো ফিরে এলো ধীরে ধীরে। নীলা নেই, ঘর ফাঁকা, আমি একা। কিন্তু বোর্ডটা নেই, এটা ভুল কথা। বোর্ডটা আছে, কিন্তু টেবিলে না, মেঝেতে না, ঘরের কোনো জায়গাতেই না। ওটা আছে আমার মাথার ভেতরে। চোখ বন্ধ করলেই দেখি কালো কাঠ, লাল দাগ, লাইফ, ডেথ। কণ্ঠস্বর এবার বাইরে থেকে না, ভেতর থেকে আসে। খোঁজ শুরু হয়েছে। আমি ফিসফিস করে বললাম, কার? তোমার। আমি রাইসা খানের ঠিকানা খুঁজে বের করলাম। নীলা মারা যাওয়ার খবর বলেছিল, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। এই খেলায় মৃত্যু শব্দটার মানে সরল না। রাইসার বাসা পুরান ঢাকায়, একতলা, অর্ধেক ভাঙা, অর্ধেক দাঁড়িয়ে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই গন্ধ পেলাম। পচা না, পুরনো, বেঁচে থাকার পুরনো গন্ধ। একটা ঘরে ঢুকে দেখি দেয়াল জুড়ে আঁকিবুকি, বোর্ডের মতো চক্র, ঘর, লেখা। একটা দেয়ালে বড় করে লেখা, আমরা খেলিনি, আমরা ব্যবহার হয়েছি।
রাইসা খান বেঁচে আছে, চেয়ারে বসে, চুল সাদা, চোখ দুটো ফাঁকা। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি দেরি করেছ। আমি গলা পরিষ্কার করলাম, তুমি কি খেলায় জিতেছিলে? সে হাসল, জেতা? এই খেলায় কেউ জেতে না। আমি বললাম, তুমি তো বেঁচে আছো। রাইসা মাথা নাড়ল, শরীরটা, বাকিটা ওরা নিয়ে গেছে। আমি চেয়ারে বসলাম। ওরা কারা? রাইসা চোখ বন্ধ করল। এই খেলাটা মানুষের বানানো না। আমি চুপ। এটা এসেছে পরিমাপের আগের সময় থেকে, যখন জীবন আর মৃত্যু আলাদা ছিল না। সে বলল, তখন সব কিছু ছিল সম্ভাবনা। কে বাঁচবে কে মরবে কেউ জানত না। এই খেলাটা সম্ভাবনাকে হিসেব করে। আমি ফিসফিস করলাম, কার জন্য? রাইসা চুপ খুলল, যাদের কাজ হিসেব রাখা। আমি বললাম, তুমি কিভাবে খেলায় ঢুকলে? রাইসা হাসল, আমি তখন আত্মহত্যা করতে চেয়েছিলাম। আমি চমকে উঠলাম। ঠিক তখন বোর্ডটা পেলাম। দরজার সামনে কোনো নোট নেই। আমি নোটবুকের কথা ভাবলাম। তুমি কি শেষ পর্যন্ত নিয়ম মানলে? রাইসা মাথা নাড়ল, সব না। তাহলে তুমি কিভাবে? সে আমার দিকে ঝুঁকে এলো। আমি একটা চাল চুরি করেছিলাম। ঘরটা ঠান্ডা হয়ে গেল। সে দেয়ালের দিকে আঙুল তুলল। একটা ঘর আঁকা, বোর্ডে নেই এমন ঘর, লেখা অবজারভার। এই ঘরটা বোর্ডে দেখাবে না, রাইসা বলল, কিন্তু সব খেলায় থাকে। আমি বললাম, মানে? যে খেলছে না কিন্তু খেলা বদলাতে পারে। আমার মাথার ভেতর বোর্ডটা কেঁপে উঠল। কণ্ঠস্বর চিৎকার করল, তোমার শোনা উচিত হয়নি। রাইসা হেসে উঠল, ওরা তোমাকে ঘুঁটি ভেবেছে। সে ফিসফিস করে বলল, কিন্তু তুমি শেষ পর্যবেক্ষক। ঠিক তখন ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। মেঝেতে বোর্ডের নকশা ফুটে উঠল। নতুন লেখা, ফাইনাল রাউন্ড ইনিশিয়েটেড। রাইসা বলল, এখন সিদ্ধান্ত তোর। আমি তাকালাম, কি সিদ্ধান্ত? সে শান্তভাবে বলল, খেলাটা শেষ করবি নাকি চালটা উল্টে দিবি? আমার বুকের ভেতর কেমন শব্দ হচ্ছিল। আমি বুঝে গেলাম, লাইফ অ্যান্ড ডেথ এর এই খেলায় শেষ চালটা আমারই। মেঝের ওপর আঁকা বোর্ডটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। চকের দাগ না, রং না, ঠিক যেন মেঝের ভেতর থেকেই নকশাটা উঠে আসছে। ঘর, চক্র, মাঝখানে সেই গর্ত, অন্ধকার, তলাহীন। রাইসা খান দাঁড়িয়ে নেই আর, চেয়ার খালি, আমি একা। কিন্তু এবার একা মানে নিরাপদ না, একা মানে টার্গেট। কণ্ঠস্বর চারপাশ থেকে এলো, এবার একটা না, অনেকগুলো। পর্যবেক্ষক শনাক্ত, নিয়ম লঙ্ঘনের সম্ভাবনা, চাল অনুমোদনের অপেক্ষা। আমি চোখ বন্ধ করলাম। তোমরা কারা? কণ্ঠস্বরগুলো এক হয়ে গেল। আমরা হিসাব 2। আমি হাসলাম, জীবন মৃত্যুর হিসাব, সম্ভাবনার হিসাব। বোর্ডে লেখা ভেসে উঠল, এভরি লাইফ ইজ আ ভেরিয়েবল। আমি ফিসফিস করলাম, আর আমি? একটু থেমে উত্তর এলো, একটা ত্রুটি। আমার মাথার ভেতর ঝাঁকুনি লাগল। হঠাৎ দৃশ্য বদলে গেল। 3। আমি দাঁড়িয়ে আছে একটা বিশাল ঘরে। দেয়াল নেই, ছাদ নেই, চারদিকে অসংখ্য বোর্ড। প্রতিটা বোর্ডের সামনে একজন মানুষ। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ পাশা ধরেই বসে আছে, কিন্তু ছুঁতে পারছে না। আমি হাঁটলাম, একটা বোর্ডে নাম দেখলাম, নীলা আহমেদ। আমার বুক ধক করে উঠল। বোর্ডের সামনে নীলা দাঁড়িয়ে, কিন্তু সে আমাকে দেখছে না। তার বোর্ডে লেখা চয়েস। কণ্ঠস্বর বলল, সবাই খেলছে। আমি চিৎকার করলাম, ওকে ছেলে দাও। উত্তর এলো, তুমি কি নিজের চাল খেলবে? 4। আমার সামনে বোর্ড ভেসে উঠল, আমার বোর্ড, তাতে নতুন ঘর, অবজারভার। রাইসার কথা মনে পড়ল, যে খেলছে না কিন্তু খেলা বদলাতে পারে। আমি বললাম, আমি খেলব না। চারপাশ নিস্তব্ধ। তারপর একসাথে সব কণ্ঠস্বর, অসম্ভব। আমি বোর্ডের দিকে তাকিয়ে বললাম, তাহলে নিয়ম বদলাও।
বোর্ড কেঁপে উঠল। পর্যবেক্ষক অনুমোদিত। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি পাশা তুললাম। এই প্রথম। পাশাটা ভারী, গরম, জীবিত। আমি ছুতেই দৃশ্য বদলে গেল। 5। আমি দেখলাম একটা ছেলে, ছোট, রাস্তার পাশে দাঁড়িয়ে। গাড়ি আসছে খুব জোরে। বোর্ডে লেখা প্রবাবিলিটি 87% ডেথ। আমি গিললাম, এটাই কি ছেলা? এটাই ভারসাম্য। আমি পাশাটা ফেললাম। সংখ্যা উঠল না। পাশা ভেঙে গেল। চারপাশে শব্দ, সিস্টেম ত্রুটি, হিসাব ব্যাহত। আমি চিৎকার করলাম, তোমরা জীবনকে সংখ্যা বানিয়েছ। ঘর কেঁপে উঠল। 6। নীলা হঠাৎ আমার সামনে। সে কাঁদছে না, ভয় পাচ্ছে না। সে বলল, আরিফ, আমি এখানে আটকে আছি। আমি বললাম, আমি জানি। সে আমার হাত ধরল। এই খেলাটা শেষ করতে পারবি? আমি তাকালাম। শেষ করলে কি হবে? নীলা হাসল। হয়তো আর কেউ হিসাব করবে না। 7। কণ্ঠস্বর এবার প্রথমবার দ্বিধাগ্রস্ত। শেষ মানে অনিশ্চয়তা। আমি বললাম, জীবন মানেই তো অনিশ্চয়তা। বোর্ডে বড় করে লেখা ফুটে উঠল, ফাইনাল মুভ অ্যাভেলেবল। আমি গভীর শ্বাস নিলাম। এই চাল খেললে আমি থাকব না, নীলা থাকবে না, হিসাব থাকবে না, শুধু মানুষ থাকবে। আমি হাত বাড়ালাম। আমার আঙুল পাশার উপর। পাশাটা আর পাশা নেই, ওটা এখন একটা সিদ্ধান্ত। চারপাশ নিস্তব্ধ। কণ্ঠস্বরগুলো থেমে গেছে। হিসাব থেমে গেলে যেমন হয়, ঠিক তেমন। বোর্ডে শুধু একটাই লেখা জ্বলছে, ফাইনাল মুভ অ্যাভেলেবল। আমি বললাম, এই চাল দিলে কি হবে? উত্তর এলো না। আমি হালকা হাসলাম, মানে তোমরাও জানো না? ঠিক তখনই কণ্ঠস্বর ফিরল, একটি মাত্র। আগের মতো ঠান্ডা না, একটু ক্লান্ত। শেষ চাল মানে খেলা ভেঙে দেওয়া। আমি বললাম, খেলাই তো সমস্যা। খেলা না থাকলে ভারসাম্য থাকবে না। আমি নীলার দিকে তাকালাম। ভারসাম্য মানে কি? কেউ বাঁচবে, কেউ মরবে, এইটা? নীলা আস্তে বলল, আরিফ, ওরা ভয় পেয়েছে। আমি বোর্ডের দিকে তাকালাম। ভয় পেয়েছ? একটু থেমে উত্তর, আমরা অনিশ্চয়তা পারি না। হঠাৎ দৃশ্য বদলে গেল। আমি আবার মাহফুজ আলমের ঘরে। সব ঠিক আগের মতো, টেবিল, চেয়ার, বোর্ড। কিন্তু এবার মাহফুজ বেঁচে আছে। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার চাল বদলাতে এসেছেন? আমি চুপ। দৃশ্য বদল। ধানমন্ডির সেই লোক, তারপর আরও অনেকে, সবাই একটা একটা চালের জন্য অপেক্ষা করছে। কণ্ঠস্বর বলল, প্রতিটা মৃত্যু সিস্টেমকে স্থিতিশীল রাখে। আমি বললাম, আর প্রতিটা জীবন? নীরবতা। আমি বুঝে গেলাম, জীবন ওদের কাছে সমস্যা। আমি বোর্ডের মাঝের গর্তের দিকে তাকালাম। এটাই উৎস, হিসাবের কেন্দ্র। রাইসার কথা মনে পড়ল, শেষ পর্যবেক্ষক। আমি বললাম, শেষ চালটা আমি খেলছি না। কণ্ঠস্বর চিচিয়ে উঠল, অসম্ভব। আমি শান্তভাবে বললাম, আমি পাশা ফেলছি না, আমি বোর্ডটাই সরাচ্ছি। আমি 2 হাতে বোর্ড ধরলাম। বোর্ডটা ভারী না, বরং হালকা, খালি, ঠিক যেমন হিসাবহীন জীবন। আমি বোর্ডটা গর্তের ভেতর ফেললাম। কিছু একটা ভাঙার শব্দ, কাঁচ ভাঙার না, গণিত ভাঙার। চারপাশে লেখা ভেঙে পড়ছে, প্রবাবিলিটি এরর, সিস্টেম কোল্যাপস, অবজারভার ওভাররাইড। কণ্ঠস্বর চিৎকার করছে, তুমি বুঝছো না, মৃত্যু না থাকলে। আমি চিৎকার করে বললাম, মৃত্যু থাকবে, কিন্তু তোমাদের নিয়ন্ত্রণে না। গর্তটা আলোয় ভরে উঠল। আলোকা উজ্জ্বল না, নরম, ভোরের আলোর মতো। নীলা আমার হাত ধরল, আরিফ, তুই কি থাকবি? আমি তাকালাম। প্রথমবার ভয় পেলাম। জানি না। নীলা হেসে বলল,
এইটাই তো জীবন। আলো আমাদের গ্রাস করল। আমি চোখ খুললাম। হাসপাতাল, হোয়াইট লাইট, নীলা পাশে বসে আছে। তুই 3 দিন অজ্ঞান ছিলি, সে বলল। বোর্ড? আমি ফিসফিস করলাম। নীলা মাথা নাড়ল। পুলিশ কিছু পায়নি, মাহফুজ আলমের কেস ক্লোজ। আমি চোখ বন্ধ করলাম। সব শেষ? না, কারণ জানালার পাশে একটা ছোট ছেলে দাঁড়িয়ে, তার হাতে কিছু নেই। সে হাসল। খেলবো? আমি তাকালাম। ভয় পেলাম না। আমি বললাম, না, তবে বাঁচতে পারো। ছেলেটা মাথা নাড়ল। হাওয়ার মতো মিলিয়ে গেল। বোর্ড গেমটার কথা মানুষ ভুলে গেল খুব স্বাভাবিকভাবেই। মাহফুজ আলমের মৃত্যুকে সবাই হার্ট অ্যাটাক বলেই মেনে নিল। ধানমন্ডির লোকটার ঘটনাও কাগজের পাতায় 2 দিনের বেশি থাকল না। নীলা নিউজ পোর্টাল অন্য স্কুপে ব্যস্ত হয়ে গেল। আমি আবার অনুবাদের কাজ শুরু করলাম। কফি খাই, বাসের লাইনে দাঁড়াই, ট্রাফিক জ্যামে বিরক্ত হই। সব ঠিকঠাক, কিন্তু কিছু একটা বদলে গেছে। আগে মানুষকে দেখলে আমি হিসাব করতাম, কে ভালো, কে খারাপ, কে সফল, কে ব্যর্থ। এখন করি না, কারণ আমি জানি এই হিসাবটাই সবচেয়ে বিপজ্জনক। একদিন হাসপাতালে গিয়ে দেখলাম একজন ডাক্তার কান্না করছে। তার অপারেশন টেবিলে রোগী মারা গেছে। সে বলল, আমি সব ঠিক করেছিলাম। আমি কিছু বলিনি, কারণ কিছু জিনিস ঠিক করার মতো না। নীলা মাঝে মাঝে জিজ্ঞেস করে, তোর কি মনে হয় আমরা সত্যি কিছু ভেঙেছিলাম? আমি জানালার বাইরে তাকাই। না, আমরা শুধু থামিয়েছিলাম। কি থামিয়েছিলাম? আমি হালকা হাসি। অতিরিক্ত নিশ্চিত হওয়া। নীলা চুপ করে থাকে। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছি। আজকাল দুর্ঘটনা হয়, মানুষ মরে, কিন্তু সেই মৃত্যুগুলো আলাদা। আগে মনে হতো সবাই ঠিক সময়ে যাচ্ছে, এখন আর তা মনে হয় না। এখন মনে হয় সবাই নিজের সময়ে যাচ্ছে। মাঝে মাঝে স্বপ্নে বোর্ডটা দেখি, কালো কাঠ, লাল দাগ, কিন্তু লেখা বদলে গেছে। এখন আর লাইফ বা ডেথ না, লেখা আনসার্টেন। আমি ঘুম ভেঙে যাই। ভয় পাই না, কারণ অনিশ্চয়তা মানেই সম্ভাবনা। একদিন ছাদে দাঁড়িয়ে আছে, সূর্য ডুবছে। হঠাৎ কারোর উপস্থিতি টের পেলাম। পাশে দাঁড়িয়ে রাইসা খান। এইবার সে বুড়ো না, স্বাভাবিক। সে বলল, শেষ পর্যবেক্ষক আর থাকলে হয় না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে? সে হাসল। তখন সবাই একটু করে পর্যবেক্ষক হয়। সে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। নিচে শহর, হর্ন, আলো, জীবন। আমি বুঝলাম, লাইফ অ্যান্ড ডেথ কোনো গেম না। মানুষই খেলাকে গেম বানাতে চায়, যাতে দায়িত্ব নিতে না হয়। কিন্তু খেলা না থাকলে ভুলটা নিজের হয়, ভালোটাও। আমি নিচে নামতে নামতে ভাবলাম, যদি কোনোদিন আবার দরজার সামনে কালো কাঠের বোর্ড পাই, আমি খেলব না। আমি দরজা খুলে বাইরে যাব, কারণ বেঁচে থাকাই শেষ চাল।